স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। আমদানি রপ্তানি বাণিজ্যেও ভয়াবহ বন্যার প্রভাব, মহাসড়কে আটকা পণ্যবাহী যান। ধীরগতির ডেলিভারিতে কন্টেইনার জটের সংখ্যা চট্টগ্রাম বন্দরে, ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই বাংলাদেশের, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। বরিশালে বিদ্যুতের অ্যানালগ মিটারেই আস্থা গ্রাহকদের, প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তে ক্ষোভ, বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি, কিছুই করার নেই বলছে কর্তৃপক্ষ। এবং 3 মাস পর কাটছে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা, সেপ্টেম্বর থেকে খুলছে ম্যানগ্রোভ ফরেস্টের দুয়ার, পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বন্যা প্রসঙ্গ, স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। 11 জেলায় 10 লাখের বেশি পরিবার এখনও পানিবন্দী, ক্ষতিগ্রস্ত 54,80,000 মানুষ। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে, দেখা দিয়েছে নানা রোগবালাই। কোথাও কোথাও পানি নামতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বুড়িচঙ্গে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে প্রবেশ করে। একই সঙ্গে ফেনীর বন্যার পানিও যোগ হয়। এতে জেলার 17টি উপজেলার মধ্যে 14টি প্লাবিত হয়। সপ্তাহখানেক ধরে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। বানের পানিতে এখন পর্যন্ত জেলায় 15 জনের মৃত্যু হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পর বৃহস্পতিবার নোয়াখালীতে ঝলমলে রোদ উঠলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে 2,20,000 মানুষ আশ্রয় নিলেও প্রত্যন্ত এলাকা পানিতে তলিয়ে পানিবন্দী হয়ে আছেন 20 লাখের বেশি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে, দেখা দিয়েছে নানা রোগ। প্রভাবশালী প্রশাসনের সহায়তায় অবৈধভাবে খাল দখলে পানি সহজেই নামছে না বলে অভিযোগ এলাকাবাসীর। রাঙ্গামাটিতে কমতে শুরু করেছে বানের পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এবারে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় তলিয়ে গেছে 2100 হেক্টর ফসলি জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 44 কোটি টাকা। 100 পুকুর সহ মোট প্রায় 130 হেক্টর জমির মাছ বানের পানিতে ভেসে গেছে, সেখানে ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা এবং আখাউড়া উপজেলার 73টি গ্রাম। এতে আখাউড়া উপজেলায় তীব্র স্রোতে 430টি পুকুরের মাছ ভেসে যায়। পাহাড়ি ঢলে প্রাণ হারায় বিভিন্ন খামারের 65টি গরু, 95টি ছাগল, 15টি ভেড়া এবং বিভিন্ন খামারে থাকা 6000-এরও বেশি হাঁস মুরগি। এছাড়াও 19 কিলোমিটারের কাঁচা রাস্তা এবং 6 কিলোমিটারের আধা পাকা সড়ক সহ 11টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়াও কসবা উপজেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাঁস মুরগি, মাছের খামার ভেসে যাওয়া সহ 25 কিলোমিটার কাঁচা সড়ক এবং 20 কিলোমিটার আধা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি লক্ষ্মীপুরের বানভাসী মানুষের। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষগুলো এখনও বাড়ি ফিরতে পারেননি। রোগবালাইয়ে ভুগছেন অনেকে, প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। এদিকে দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুর থেকে আরও জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয় কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয় কেন্দ্র মান্দারি জাদোয়া, এই সরকারি উচ্চ বিদ্যালয়টি। এখানে অন্তত 125টি পরিবার আছে এবং এই 125টি পরিবারের প্রায় 650 সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও 3টি উপকেন্দ্র আছে, 3টি উপকেন্দ্র মিলিয়ে আছে। এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে, তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন, কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন। এখানে তাদের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে, সুপেয় পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো। কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে। কাজেই সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া হয়। তারা দেয়, আমরা খাই, নাস্তা দেয়, হাজুদের দেয়, খাই। নাস্তা, দুপুরে ভাত বা খিচুড়ি, রাত্রে হয়তো বা খিচুড়ি, না হয় শুকনো খাওয়ার, এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে। কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন। অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সেই কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এরপরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন, সব মিলিয়ে বড় ধরনের সংখ্যা কাজ করছে তাদের মধ্যে। রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই, দানা অনেক পুরা লন্ঠন আছে, মাছের পজেট উপরে আদারের দাম বাড়তি, সব তো শেষ।
2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, এগুলা বাসি গেছিল, মানে কোনো দিকে করতে পারি নাই, রোকাইতে পারি নাই, চলে গেছিল। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয়, তাহলে আমরা আবারও পুনরায় মাছের চাষ করতে পারি। শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে, ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের জাদইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যার আরো খবর জানাতে নোয়াখালীর কবিরহাটে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, গত 6 দিনের বন্যা নোয়াখালীর 8টি উপজেলাতে পানিবন্দী হয়ে আছে। আজকের যে পানি এখনো কোনো পানি কমেনি। এখানকার স্থানীয়রা জানাচ্ছে যে কবিরহাট উপজেলার দানশিলিক ইউনিয়নের যে স্থানীয় রিক্সাওয়ালার যে বাজারে একটি বাঁধ আছে, সেই বাঁধটি কাটা না হওয়ার কারণে এখানে পানি নামতেছিলেন না। গতকালকে সাধারণ লোকজন এবং স্থানীয় কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ ওখানে এই বাঁধটি কাটতে যাওয়ার পরে সেখানকার স্থানীয় জনগণ তাদেরকে এই বাধা দেয় এবং আহত করে। এর প্রতিবাদে আজকে সোনারপুর বাজারে ওই এলাকাবাসী মানববন্ধন করে। অন্যদিকে বাঁধের স্থানে দেখা গেছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত 2019 এবং 20 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 325 কোটি টাকা ব্যয়ে নোয়াখালী খাল খনন যে করা হয়েছিল, সেই খালটি পূর্ণাঙ্গভাবে না কেটে দেখা গেছে যে সেই খালটি ওবায়দুল কাদেরের ইয়েতে ভাই শাহাদাত হোসেন এবং তার আরেক ভাই মির্জা কাদের এবং তার ভাগিনা রাহাতের প্রজেক্ট বাঁচানোর জন্য সেখানে একটি করা হয়েছিল। খালের বরাদ্দরা অন্যখানে নেওয়া হয়েছে। সে কারণে এই নোয়াখালী খাল মূল যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী না কাটার কারণে আজকের এই নোয়াখালীর এই জলবদ্ধতা এবং এই বন্যা। এলাকাবাসীর দাবি যে নোয়াখালী খাল যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটি প্রভাবমুক্তভাবে যদি কাটা হয় তাহলে নোয়াখালীতে আর বন্যা থাকার কোনো সম্ভাবনা নাই। এদিকে ওই বাঁধটি রিক্সাওয়ালার বাজারে যে বাঁধটি আছে, সেই বাঁধটি পাহারা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ, নারী এবং পুরুষ, তারা এখানে সেটা রক্ষা করার জন্য তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন। এছাড়া নোয়াখালীর যে অবস্থাতে যে সেখানের পানি কমার জন্য যে সমস্যাটা হওয়ার কথা ছিল, সেই পানি না কমার কারণে সেখানে পানি এখনো স্থির অবস্থা রয়েছে। বিভিন্ন বাড়িঘরে এখনো পানি রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট এখনো পানির ভিতরে অবদ্ধ অবস্থা রয়েছে। নোয়াখালী খাল যদি তার নির্ধারিত স্থানে যদি খনন করা হয় তাহলে নোয়াখালীর এই জলবদ্ধতা কমে যাবে। মূলত ওবায়দুল কাদের যে প্রভাবের কারণে নোয়াখালী খাল নির্ধারিত স্থানে কাটা হয়নি। এই না কাটার কারণে আজকের এই জলবদ্ধতা। নোয়াখালীর বন্যার এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীর কবিরহাট থেকে। এদিকে ফেনীর পরশুরামে কালিকাপুর সীমান্তে নিজেদের অংশের বাঁধ কেটে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ অংশেও কাটার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ কাটার কারণেই সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয় বহু গ্রাম। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর মুহুরী নদীর মুহুরী চরে এবং ভারত বাংলাদেশের একদম জিরো পয়েন্টে। আমার ডানে রয়েছে ভারত এবং আমার ঠিক বাম অংশে বাংলাদেশ অংশ। আমার পিছনে রয়েছে ভারতের বিলোনিয়া, যে নদীর ওপারেই সেই বিলোনিয়া পৌর শহর। এখান থেকে মূলত যখন পানি বাড়ে 20 তারিখের পর থেকেই সেই বিলোনিয়াকে রক্ষার জন্য পানির তোড় হয়েছিল। সেটিকে এখানে একটি বাঁধ ছিল, সেই বাঁধটিকে ভেঙে দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় জনগণ। এমন একটি অভিযোগ বাংলাদেশ অংশের যারা প্রত্যক্ষদর্শী বা শুনে এমন অভিযোগটি করছে এবং এখান থেকে ভেঙেই মূলত পানি বাংলাদেশ অংশে হু হু করে লোকালয়ে ঢুকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। রাত্রে বিএসএফ আসি চেষ্টা করছে এখানে লাইন কাটিয়ে দেওয়ার জন্য, এই যে এটা বার্তা, তখন আমাদের বাংলাদেশের বিজিবিও রাতে 2টা পর্যন্ত পাহারা দিছিল। পরে বিজিবি চলে আসার পরে যখন আমাদের সাধারণ জনগণ যায় তখন বিএসএফ ফাঁকা গুলি করে। রাত্র 2:30টার দিকে এদিক দিয়ে পানির কিছু লোক ওইদিকে শোরগোলের শব্দ শুনেছি এবং এদিকে লোক ওদের সাথে ডাকাডাকি করছে, এরাও ডাকাডাকি করছে, কাউন্টার দিচ্ছে। তো এরা অনুমান করছে হয়তো এরা কিছু করবে। ভারতের সাথে একটা মীমাংসা করে আমাদের বাঁধটা যদি নির্মাণ না করে তাহলে আমরা পত্রিকারী আমরা চলতে পারবো না। গত 1 জুলাই
প্রথম দফায় 5টি স্থানে এবং জুলাইয়ের শেষ দিকে 17টি স্থানে এই মুহুরী নদীর বাঁধের ভেঙেছিল। সবশেষ আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ফেনী, মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় 122 কিলোমিটার দুতীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধ শতাধিক স্থানে এমন ভাঙন রয়েছে, যার মধ্যে অনেকাংশের ভাঙন রয়েছে যা বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি জায়গায়। আর এ সকল বাঁধ উভয় দেশের আলোচনা সাপেক্ষে যদি দ্রুত মেরামত করা না যায় তাহলে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আবারও দফায় দফায় বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ জনপদ আবারও বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। খুলনায় বেড়িবাঁধ ভাঙনের সপ্তাহ পার হলেও 13 গ্রামের মানুষ এখনও পানিবন্দী। দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। স্থানীয়দের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ কোনো রকম পুনর্নির্মাণ করলেও স্থায়িত্ব নিয়ে শঙ্কায় আছেন। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দারিদ্র্যকে সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রামে খুলনা উপকূলের প্রান্তিক মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘা দুর্বল বেড়িবাঁধ। দুর্যোগ বা উঁচু জোয়ারে কিছুদিন পর পর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে। সর্বশেষ গত বৃহস্পতিবার কালীনগর গ্রামে ভদ্রা নদীর 300 ফুট বাঁধ ভেঙে পানি প্রবেশ করে জনপদে। 5 দিনের চেষ্টায় স্থানীয় মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামত শেষ করলেও পানিবন্দী রয়েছে 2 শতাধিক পরিবার। ইউনিয়নের 13টি গ্রামে ভেসে গেছে প্রায় 500 ঘের পুকুর, তলিয়ে গেছে 950 হেক্টর আমন ধান ক্ষেত, 225 হেক্টর ধানের বীজতলা ও 25 হেক্টর জমির সবজি ক্ষেত। এতে প্রায় 10 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নাজুক বাঁধ ফের ভাঙার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার ভাঙনের কারণ হিসেবে দুর্বল বেড়িবাঁধকে দায়ী করে টেকসই বাঁধের দাবি তাদের। এখানে গুঁড়ো অল্প টুনি বাঁধ যদি লম্বা দিত তাহলে ভাঙতো না হস করে। সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই বাঁধগুলো গড়ে না ওঠাতে আমরা ক্ষতিগ্রস্ত। আর বরাবরের মতো সংস্কারে জোর দেওয়ার পাশাপাশি টেকসই বাঁধের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এটা ডিজাইনটা সম্পূর্ণ হলেও এটা আমরা এই পোল্ডারগুলো স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ডিপিপি প্রণয়ন করতে সক্ষম হব। এর আগে গত মে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেলুটি ইউনিয়নের 22 নম্বর পোল্ডারের তেলিখালী গ্রামের কাছে ভদ্রা নদীর 250 মিটারের মতো বাঁধ ভেঙে সব এলাকা তলিয়ে যায়। এছাড়া রেমালে ক্ষতিগ্রস্ত 45 কিলোমিটার বাঁধের মাত্র 10 কিলোমিটার সংস্কার করতে পেরেছে পাউবো। বাকি 35 কিলোমিটার এখনও অরক্ষিতই রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বন্যা আক্রান্ত 11 জেলায় এ পর্যন্ত 52 জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। বলেছেন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 54 লাখ। আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও 5,02,501 জন আশ্রয় নিয়েছেন। সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে আছে বলেও সচিবালয়ে বৃহস্পতিবার মন্তব্য করেন আলী রেজা। 11টি জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492। দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি। অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংগঠনগুলো। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে প্রয়োজন ভারী খাবারের সরঞ্জাম। দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, না পাওয়ার আক্ষেপ, এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ। তবে এবারের চিত্র ভিন্ন। বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। উদ্দেশ্য, সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার। আপনারা এখানে শরীক হন, পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই ছাত্রছাত্রীদের জন্য আমি যা শুনলাম, স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই। সাতক্ষীরা থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি। সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, প্রায় 24 কার্টুন কাপড়, 1500 লোকের বিভিন্ন রকম শার্ট আছে। বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল। Really high and many people are homeless, so we have responsibility to help Bangladeshi people. 10 সেট সোলার প্যানেল
এবং দর্শে সোলার লাইট নিয়ে আসছি আর কি এখানে দেওয়ার জন্য। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার। গণরান্না কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে। কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি, কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে। তো আমরা এখন যেটি করতে যাচ্ছি আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন আটকা পড়ায় কন্টেইনার জটের সংখ্যা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছাতেও দেরি হচ্ছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পানির রাজত্ব জনপদে, রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক, লরি ও কন্টেইনার। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীর এমন চিত্র। বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান। তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। ৫,০০০ টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত, সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে ৬০০, ৭০০, ৮০০। টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের ১৭-১৮০০ বেশি যায়নি। ডেলিভারিতে ধীরগতি হলো বন্দরের প্রধান জেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে। ৫০০ থেকে ৬০০ টিউস কার্গো স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো, সেটা এখন নেমে এসেছে যে প্রায় ১০০ থেকে ১৫০ টিউসের মধ্যে। রপ্তানি পণ্যের যে প্রবাহ ২১টা অবডাকে সেটা অনেকাংশে কমে গেছে, প্রায় ১/৩ নেমে এসছে। আমদানি পণ্যের যে ডেলিভারি ২১টা অবডাকে সেটাও কিন্তু প্রায় ৪ ভাগের ১ ভাগে নেমে এসছে। এদিকে বন্যা ও ডেলিভারিতে ধীরগতির কারণে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা। আউটারে ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং, সেখানে প্রায় $২০,০০০, মিনিমাম $২০,০০০ থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয়। 10 দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম, সেটা যদি ইয়ের কারণে যদি 14-15 দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে 4-5 দিনের একটা এফেক্ট চলে আসে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী 11টি জাহাজ অবস্থান করছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। তীব্র বৃষ্টি কিংবা বন্যা এই বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনভেনশনে স্বাক্ষর করেন। এক ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয়। গত ১৬ বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। ৫ আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী। গত ১৬ বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে। ৭০০-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে,
তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার। সরকার যারা পরিচালনা করেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি, কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা, তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। প্রতিবাদ জানিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন ওজো পাডিকোর কাছে। গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়তে চান না তারা। আর কর্তৃপক্ষের দাবি সরকারি সিদ্ধান্তের বাইরে তাদের কিছু করার সুযোগ নেই। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের এ দৃশ্য সবারই চেনা। তবে এমন অবস্থার উন্নতি করতে গত 18 আগস্ট বরিশালে প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেয় ওজো পাডিকো। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। প্রিপেইড মিটারে নানা জটিলতা ও হয়রানি হতে হয় দাবি করে অ্যানালগ পদ্ধতিতে পোস্টপেইড মিটার ব্যবহারের পক্ষে তারা। ওজো পাডিকোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে গণসংহতি আন্দোলন। জটিল মিটার এবং এটা হয়রানি এবং ভোগান্তি হবে মানুষের, ফলে আমরা এই বরিশালের বিদ্যুৎ বিভাগ যারা ব্যবহার করে তারা যাতে ভোগান্তিতে না পড়ে। সরকারি সিদ্ধান্তের বাইরে কিছু করার নেই বলে জানান কর্মকর্তারা। নির্দেশনা যেহেতু আছে, তারপরও যেহেতু এটা নিয়ে একটা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে, তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করব। বরিশালে 60টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পিরিজপুরে 11,990টি ও বরিশালে 40টি প্রিপেড মিটার বসানো হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 3 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা। বনে যাওয়ার জন্য নৌকা, জাল সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। জুন, জুলাই, আগস্ট 3 মাস ধরে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। 1 সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বন। 3 মাসে নতুন রূপ পেয়েছে সুন্দরবন। তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌযান। 1 সেপ্টেম্বর থেকে চালু হবে, আমরা যেতে চাই। বুকিং করে আমরা ইনশাল্লাহ যাওয়ার জন্য মুখিয়ে আছি। আগ্রহ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মুক্ত মনে দেখা। আমরা সাধারণত পার্কে বা চিড়িয়াখানায় দেখি। পর্যটনের সারাও যথেষ্ট ভালো, কারণ এখন দেশের পরিস্থিতি অনেক ভালো আছে, রাজনৈতিক অস্থিরতা নাই। বর্ষার মধ্যে সুন্দরবন যেটা অন্যরকমের মজা, জাহাজের ভিতরে পানি পড়ে, বৃষ্টি পড়ে, সেটাও দেখতে ভালো লাগে আর বনটাও দেখতে ভালো লাগে। এদিকে বনে যাওয়ার জন্য জাল ও নৌকা সংস্কার সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের জেলেরা। 3 মাস যাইতে পারিনি, আমরা খুব কষ্টে দিন কাটাইছি। আমরা পাস সার্ভে যাব, জঙ্গলে ইনকাম করব, বৈধভাবে আমরা জঙ্গলে যাব, মাছ মাছ ধরব। বন বিভাগ বলছে 3 মাস বনে প্রবেশের নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রকৃতি নিজেকে রিকভার করতে সক্ষম হয় আমি মনে করি, এবং এতে সুন্দরবনের সার্বিক পরিবেশ প্রকৃতি উন্নত হয়েছে। চলতি মৌসুমে মাছ ধরার জন্য সুন্দরবনের 2 বিভাগ থেকে এরই মধ্যে প্রায় 8,000 নৌকার পাস নবায়ন করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। এ খাতে বছরে গড়ে 4 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় নানা অপরাধে জড়িতরা এতে রুট হিসেবে ব্যবহার করছে বেনাপোল সীমান্ত। গত 1 সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে 3 জনকে। কাস্টমসের কর্মকর্তাদের সহযোগিতায় তারা পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। শাওন হোসেনের ছবি ও আজিজুল হকের তথ্যে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের দিন 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা হতে থাকে। এ অবস্থায় তারা যেন ভারতে পালাতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি। বর্তমানে সব বন্দরে সতর্ক অবস্থানে আছে ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। গেল এক সপ্তাহে যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ৩ জনকে আটক করে বিজিবি। তবে বিজিবি সতর্ক থাকলেও চেকপোস্টের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অনেকেই পালিয়ে যাচ্ছে ভারতে। গত ২৩ আগস্ট কাস্টমসে একটি বন্ধ গেট খুলে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ নওশাদ পল্লবকে ভারতে পালানোর সহযোগিতা করে কাস্টম সুপার শিবলি নোমান ও কামরুন নাহার। এ সময় বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে আটক করা হয়। অপরাধীদের পালিয়ে যেতে সহযোগিতার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোখলেসুর রহমান। এদিকে অবৈধভাবে ভারতে পালানো আটকাতে কঠোর নজরদারির কথা জানান বিজিবি। কেন এই গেটটা খুলে দিয়ে তাদের পাঠানো হচ্ছিল, আমরা সচেতন মহল মনে করি যে আরো কড়াকড়ি করতে হবে। অনুপ্রবেশকারী, চোরাচালানি বা এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যেন কেউ সম্পৃক্ত না হতে পারে সেই ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। ছাত্রলীগ নেতা পল্লব ছাড়াও গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট থেকে আটক হওয়া বাকি 2 জন হলেন ঢাকার নবাবগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি সজীব হালদার ও শাওন ঘোষ নামে এক বিজিবি সদস্য। সময় সংবাদ, বেনাপোল। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এদের 54 জনের নামে হত্যা মামলা হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহিলপুর ইউনিয়নের বাবুল মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে অভিযোগ আনা হয় 2021 সালের 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদরে আন্দোলন করছিল হেফাজতে ইসলাম। এ সময় তৎকালীন শেখ হাসিনা সরকারের আদেশে আন্দোলনকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে আসামিরা। গুলি, ককটেল ও বোমার স্প্লিন্টারের আঘাতে জহিরুল ঘটনাস্থলে মারা যায়। ওই সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা ও হুমকির ভয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ভাই হত্যার বিচার চেয়ে বিলম্বে মামলাটি দায়ের করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন বাবুল মিয়া। সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। সকালে দিরাইয়ের বাংলাবাজার এলাকার জলমহাল দখলে যান মির্জাপুর গ্রামের বাসিন্দারা। এতে বাধা দেন রফিনগর গ্রামবাসী। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই লাঠির আঘাতে মৃত্যু হয় একজনের, আহত হন 20 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও জলমহালটি নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে হয়েছিল। সে সময় সালিশ করেও সমাধানে আসেনি কোনো পক্ষ। চলতি মৌসুমে পাট চাষ করে লোকসানে ঝিনাইদহের কৃষকরা। তাদের দাবি, উৎপাদনে খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে পাট কেনা হলে লাভবান হবেন কৃষক। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। জলাধরে সারিবদ্ধভাবে পাট থেকে হাঁস ছাড়াতে ব্যস্ত কৃষক। কোথাও আবার পাট ছাড়িয়ে শুকানো হচ্ছে রোদে। হাড় ভাঙা খাটুনির পর পাট প্রস্তুত করেও চিন্তার ভাঁজ কৃষকের কপালে। বর্তমান বাজার দরে কারো কারো শুধু উৎপাদন খরচ উঠে এলেও বেশিরভাগ কৃষকের ক্ষেত্রে তাও হচ্ছে না। তারা বলছেন, পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে 23 থেকে 25 হাজার টাকা, আর প্রতি বিঘায় উৎপাদন হয়েছে 8 থেকে 10 মন। বর্তমানে জেলার বাজারগুলোই প্রতি মন পাট প্রকারভেদে 2200 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সার ও বীজের দাম বেশি হওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ায় ফলন হয়েছে কম। সেচ দিয়ে পাট জন্মানি তো এই পাটটা লম্বা হয়নি, খাটো হয়েছে। এর কারণে হচ্ছে গিয়ে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। সরকার যদি কিছু টাকা দেওয়া আছে বাড়াই পাটের প্রতি, তাহলে আমরা একটু লাভবান হতে পারি। 35 থেকে 4000 টাকা যদি কৃষক পাট বিক্রি করতে পারে, তাহলে কৃষকের অন্তত খরচের টাকা হয়ে কিছু টাকা সে লাভ পাবে। 370 টাকার পাট বেচিয়ে এই যার গাওরা ঘামানি এক পথ হাল কিনে বাড়ি যাচ্ছি।
তবে কৃষক লোকসান গুনলেও লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। লাল পাট যদি ভালো হয় তাহলে 2900 2,500 টাকা, 3000 যাচ্ছে 2 আর যদি একটু কমা হয় তাহলে পরে 2700। পাটের এবার ফলন কম, বুঝলেন, এই জন্যই কৃষকের একটু লস হচ্ছে, কিন্তু আমাদের লাভ হচ্ছে। কৃষি বিভাগ বলছে সরকারিভাবেও পাট কেনা হচ্ছে, এতে লাভবান হবেন কৃষকরা। মাঠ লেভেলের কর্মকর্তাদের মাধ্যমে আমরা এটা প্রচারণা চালাচ্ছি, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়ার তথ্য মতে এবছর জেলায় 22,524 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তবে চাষ হয়েছে 21,446 হেক্টর জমিতে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সংসদ সদস্য কোটায় আমদানি করা 3টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে মোংলা বন্দরের কাস্টমস বিভাগ। বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি মেসার্স কারুজ এন্ড অটো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে 3টি গাড়ি। প্রাডো 2023 মডেলের গাড়িগুলো আনা হয় দিনাজপুর 1 আসনের সাবেক এমপি মোহাম্মদ জাকারিয়া, টাঙ্গাইল 8 আসনের অনুপম শাহজাহান জয় এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববির জন্য। চলতি মাসে সংসদ ভেঙে যাওয়ায় গাড়িগুলো কেউ নিতে আসেননি। কাস্টমস বিভাগ জানায়, 6 আগস্টের পরে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি খালাসের সুযোগ নেই। দেখছেন বাংলা সময়। বড় ফাটল আর ছাদের পলেস্তরা খসে পড়ায় 11 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাগেরহাটের কচুয়ার সাব রেজিস্ট্রার ভবন। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভবনটিতে চলছে কার্যক্রম। বর্তমানে বর্ষার পানিতে নষ্ট হওয়ার উপক্রম, গুরুত্বপূর্ণ দলিল ও নথি। দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। যদি শিকড় এসে রুমের ভিতরে ছাদের সাথে যুক্ত হয় তাহলে বোঝেন ছাদটা কতটুকু নিরাপত্তা। বাগেরহাটের কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিস 2013 সালে অফিসটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। তবে তা উপেক্ষা করেই বছরের পর বছর ভবনটিতে চলমান আছে কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, এমনকি ফাটল ধরেছে ছাদের বিমেও। অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে, বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ। বৃষ্টিতে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল, দস্তাবেজ, কাগজপত্র। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সেবা নিতে আসা ব্যক্তিদের। অফিসের কর্মচারী কর্মকর্তারা যে কাজ করছে, যে কোনো মুহূর্তে তার জীবন আশঙ্কা বিদ্যমান। আমরা এখানে এসে বৃষ্টির সময় ভিজতে হয়, বসার কোনো জায়গা নাই। ভবনটির সংস্কার কিংবা অফিস সরানোর বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি প্রতিকার। যে কোনো মুহূর্তে ভবন ধসের শঙ্কা নিয়েই কাজ করছেন তারা। তার যে মেয়াদ ওভার হয়ে গেছে, এখন যে কোনো সময় অর্থাৎ দোষে বলতে পারে। আমাদের জন্য যুগোপযোগী একটা নতুন ভবন তৈরি করে দিলে আমাদের জন্য ভালো হয় এবং যারা সেবা নিতে আসবে তাদের জন্য ভালো হয়। আমরা চাই যে দ্রুতই আমাদেরকে একটু নতুন বিল্ডিং করে দিয়ে আর কি নতুন জায়গায় আমাদের বিল্ডিংটা স্থানান্তর করা হোক। জেলা রেজিস্ট্রার বলছেন, প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়েছে। এই অর্থ বছরে ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের নিজস্ব ভবনের প্রক্রিয়া হবে। অলরেডি চিত্রমাইতে কিন্তু এই বিষয়ে একটা পজিটিভ, যে কোর্ট বিল্ডিং এ একটা নিজস্ব ভবন করার একটা প্রক্রিয়া চলছে। অফিসটিতে প্রতিদিন কর্মকর্তা, কর্মচারী সহ জমি সংক্রান্ত কাজে 2 শতাধিক মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, বাগেরহাট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জারিয়ে দিচ্ছি আরেকবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। আমদানি রপ্তানি বাণিজ্যেও ভয়াবহ বন্যার প্রভাব। মহাসড়কে আটকা পণ্যবাহী যান। ধীরগতির ডেলিভারিতে কন্টেইনার জটের সংখ্যা চট্টগ্রাম বন্দরে। ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। এবং গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।